বেনিফিটেড হন নাই বা চিটেড হয়েছেন, ম্যানিপুলেশনের শিকার হয়েছেন। এই শিকারটা এই ম্যানিপুলেশনটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ওয়েতে এই গোষ্ঠী, কিছু কিছু গোষ্ঠী যারা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ এই কাজগুলো করেছে। কিন্তু এদের এগেনস্টে কি হিস্টোরিক্যালি কি কোনো গভর্নমেন্ট ঠিকমতোভাবে এদের এগেনস্টে কোনো অ্যাকশন নিয়েছে? ওই মিটিংয়ে এই ধরনের কথা, মানে এই ডিসকাশনটা খুবই জোরালো ভাবে এসছে যে আসলে আমরা কেন নিতে পারছি না। এটার কারণ হচ্ছে, মানে মিটিংয়ে বলা হয়েছে যে পুরো শেয়ার মার্কেটটা হয়ে গেছে ডাকাতদের আড্ডা। এই ডাকাত গেলে আর এক ডাকাত আসতেছেন, ঠিক আছে, আপনি যাকে নিয়ে আসতেছেন সে আর একটা ডাকাত। তো এই জায়গায় যে রিফর্মের জায়গা, প্রফেসর ইউনূস বলছেন এখানে খুব স্ট্রং এবং খুব গভীর রিফর্ম করতে হবে। এই রিফর্মটা যে করবে তারা হচ্ছে এই গোষ্ঠী স্বার্থের অনেক দূরের লোক, তারা এসে করবে, তারা নির্মোহভাবে রিফর্ম করবে। পুরো বিশ্বেই শেয়ার মার্কেটের খুব গভীর রিফর্ম হয়, ভালো জায়গায় যায়, কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে যে যারা রিফর্ম করতে চান তারা আসলে আরেকটা ধান্দাবাজ গ্রুপ। তো এই জন্য প্রফেসর ইউনূস এই গত মিটিংটা সবচেয়ে যেটা এমফাসিস দিয়েছেন যে সেট অফ ফরেন এক্সপার্ট যারা শেয়ার মার্কেট কিভাবে গ্লোবালি রিফর্ম করা যায়, গ্লোবাল স্ট্যান্ডার্ডে আনা যায়, সেটাই জন্য খুব দ্রুত তাদেরকে নিয়ে আসা হয়। এটার জন্য একটা 3 মাসের টাইমলাইন দেওয়া হয়েছে যে 3 মাসের মধ্যেও তারা এসে শেয়ার মার্কেটের কি কি করণীয় সেটা তারা বলবেন এবং সেই অনুযায়ী খুব দ্রুত অ্যাকশন নেওয়া হবে। এটার ফলে আমরা আশা করছি ওইটা যখন হবে বাংলাদেশে অন্তত শেয়ার মার্কেটটা কোনো গোষ্ঠীর কাছে হোস্টেজ হয়ে থাকবে না। কোনো গোষ্ঠী যেন মনে না করেন যে এখান থেকে আমি আমার মতো করে টাকা বানাবো। বছরের পর বছর হয়েছে, আমরা দেখেছি আমাদের আশেপাশে যারাই একটু শেয়ার মার্কেটে ইনফ্লুয়েন্সিয়াল পিপলের আশেপাশে ছিলেন তারা সবাই কোটিপতি হয়ে গেছেন। সেই জায়গাটা যাতে না হয়, অর্ডিনারি শেয়ার হোল্ডারের জন্য ইন্টারেস্টটা প্রোটেক্ট হয়, এই জায়গাটা প্রফেসর ইউনূস বারবার এটা এমফাসিস দিয়েছেন এবং সেটা এবং এই জন্য বললাম যে দুইটা জায়গায় আমরা যদি ওভারঅল ম্যাক্রো ইকোনমিক কন্ডিশন খুব ভালো হয় আর এইখানে যদি ডিপ রিফর্ম হয় শেয়ার মার্কেটে, আশা করা যায় বাংলাদেশের শেয়ার মার্কেট একটা নতুন উচ্চতায় উঠবে খুব দ্রুত। আমি এটা বলেই আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অনেক সুন্দর করে সরকারের অবস্থান এবং ক্যাপিটাল মার্কেটের যে বিষয়টা তুলে ধরেছেন। আমরা এবার সরাসরি চলে যাচ্ছি প্রশ্ন করার জন্য। আপনারা নিজের পরিচয় দিয়ে প্রশ্নটা করতে পারেন। মাহফুজ। আমি আহসান, আমি ডেইলি স্টারে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে যে দুইটা। একটা হচ্ছে যে যখন এই সরকার ক্ষমতায় আসে তখনই আমরা একটা বড় করে রিপোর্ট করেছিলাম যে কি কি করা দরকার শেয়ার মার্কেটের রিফর্মের জন্য বা শেয়ার মার্কেটকে ভাইব্রেন্ট করার জন্য। সেই জায়গায় একটা বড় অংশ ছিল যে মাল্টিন্যাশনাল কোম্পানি বা সরকারি কোম্পানিগুলিকে নিয়ে আসা, মানে সেটা আরো আমি বলছি যে আগস্টের শেষ দিকে বা সেপ্টেম্বরের শুরুতে আমরা করেছিলাম। কিন্তু এই কাজটা হওয়ার জন্য এতদিন সময় লাগলো বা চিফ অ্যাডভাইজারকে বলতে হইলো, তারপরে মানে প্রস্তুতিটা শুরু হচ্ছে, এটা এতদিন সময় লাগছে কেন? এটা আমার প্রথম প্রশ্ন। আরেকটা বিষয় হলো, আপনি একটু আগে বললেন যে যারা রিফর্ম করে তারা সাধারণত কারো গোষ্ঠীর হয়ে কাজ করে, বাট এখন এই মুহূর্তে যারা রিফর্ম করছে মানে রিফর্ম কমিটি, সেই কমিটিটা নিয়ে কিন্তু আমার জানা মতে তেমন কোনো প্রশ্ন ওঠে নাই। বা গতকালকে দেবপ্রিয় স্যারও বললেন যে যারা লোকাল তারা বরং ভালো জানেন। সো এইখানে কি বিদেশিদের খুব প্রয়োজন ছিল নাকি যারা এখন এই মুহূর্তে যারা ইয়েতে ছিল এরা ভালো ছিল আপনার কাছে? না, আপনার কথাটা আমি নিচ্ছি, কিন্তু আমি নিজেও তো জার্নালিস্ট ছিলাম, আমি এটা জানি। এটা এই জন্য হয় কি, যেমন ধরেন অনেক সময় এরা রিফর্ম করছে, আমাকে আবার ওদের যে রাইভাল এসে আমাকে বলতেছে দেখেন এরা কিন্তু এই করছে, দেশটাকে ডুবিয়ে ফেলবে। তার হলো সে কিন্তু ওইখানে আউট, সে ওই জায়গায় নাই। আমি তার দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে তার এগেনস্টে রিপোর্ট করছি। তো গোষ্ঠী স্বার্থ কিন্তু জার্নালিজমের মধ্যেও আছে। আমি এই গ্রুপের বিলং করে এই গ্রুপের হয়ে লিখছি যে শেয়ার মার্কেটকে ডুবিয়ে দিচ্ছে, হ্যাঁ, আর একটা আবার ওরা বলছে যে না আমরা ঠিক মতো আছি। তো এই জায়গাগুলো সত্যি নির্মোহ ভাবে আপনি যদি দেখেন, আর শেয়ার মার্কেট তো রকেট সায়েন্স না যে বাংলাদেশের কন্ডিশন বিদেশি একজন এসে বুঝবেন না। এগুলো তো একটা পুরো বিশ্বেই তো এটার একটা স্ট্যান্ডার্ড একটা প্রসিডিউর আছে, ঠিক না? এটা রিফর্মের।
আমাদের ভয় হয় যে লোকাল কাউকে আনলেন উনি একটা কোনো গোষ্ঠীর কাছে বিক্রি বাট্টা হয়ে যান কিনা। আমি তো এটা মনিটর করতে পারি না। এটা অনেক পরে যায় 2 বছর পরে যে মনে হয় যে না উনি যে রিফর্মটা করেছেন সেটা কত ভয়ঙ্কর ছিল, তখন রিয়ালাইজেশন হয় যে না উনি এই গোষ্ঠীকে আসলে সার্ভ করছেন, ঠিক না? ব্যাপারটা এরকম। তো এই জন্য মানে ফরেন এক্সপার্টের উপর এইটা আমরা এমফাসিস দিচ্ছি যে যাতে তারা, ওনারা হয়তো শ্রীলঙ্কায় এই রকমের রিফর্ম হয়েছে এবং শ্রীলঙ্কা এখন স্টক মার্কেটটা খুব ভালো। অন্যান্য ইন্ডিয়াতে এরকম হচ্ছে, ইন্ডিয়াতে যে এই ধরনের ছিল যে হর্ষাদ মেহতার কাহিনী তো পড়েছেন। তো এই ধরনের জিনিস তো অনেক দেশেই ছিল। তো ওরা তো যদি ক্লিন আপ করতে পারে, আমরা কেন ক্লিন আপ করতে পারবো না? এখানে আমার মনে হয় সবাই মিলে এটা সোচ্চার হওয়া উচিত। গোষ্ঠী ভেস্টেড ইন্টারেস্ট থেকে শেয়ার মার্কেটে সরাতে হবে, যাতে যেই ছেলেটা, যেই অর্ডিনারি সেভার্স, আমরা তো সেভিংস করি, আমি সেভিংস করে যাতে শেয়ার মার্কেটে রাখলে আমার সেভিংসটা যেন প্রোটেক্টেড হয় এইটা। আর আপনি যদি ফরেন কোম্পানি বলেন, এটা কিন্তু আপনি অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে খুব এটা ইজি একটা প্রসিডিওর, এটা ইজি না। এটা অনেক ক্ষেত্রে, যেমন ধরেন একটা বড় কোম্পানি তার শেয়ার মার্কেটে আসবে, আমার হয়তো স্টেকটা অনেক হাই, আমার 40% স্টেক, কিন্তু দেখা গেল আমার 40% স্টেক নিয়েও আমার কোনো ভোটিং রাইটস নাই, ঠিক আছে? আমার এই কোম্পানির মধ্যে বাংলাদেশ গভর্নমেন্টের স্টেকটা 40%, কিন্তু দেখা যাচ্ছে তার ডিসিশন মেকিং এ তার কোনো রোল নাই। তখন হয় কি, আমি ইচ্ছা করলেও তাকে ইম্পোজ করতে পারি না যে আপনি শেয়ার মার্কেটে আসেন। তো জিনিসটা মনে হয় যে না বাংলাদেশের তো এই কোম্পানিতে বাংলাদেশের স্টেক আছে, বাংলাদেশ করে না কেন, আসে না তো। প্লাস আরেকটা যেটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে বড় বড়, বাংলাদেশে তো একটা সময় ছিল ছোট ছোট কোম্পানি ছিল, এখন তো অনেক কোম্পানি আছে যে তার টার্নওভার $2-3 বিলিয়ন। তো তারা কেন শেয়ার মার্কেটে আসছে না? বিকজ তার কস্ট অফ বরোইং তো অনেক হাই ব্যাংকের থেকে। তো উনি কেন ব্যাংকের থেকে বরোইং করছেন, কেন শেয়ার মার্কেটে আসছেন না? এই জায়গাটা তো সত্যিকার অর্থে আমরা বলি অনেক ধরনের এক্সপ্লোরেশন হয়, কিন্তু এইটা কার্যকর অনেক ক্ষেত্রে এটা করা যায় না। বা কেন শেয়ার মার্কেটের প্রতি বড় বড় কোম্পানিগুলো যাদের টার্নওভার $2-3 বিলিয়ন, কেন তারা আসছেন না? এটা তো এক্সপ্লোর করার বিষয়, এটা জানাও উচিত। আমরা ইম্পোজ তো করতে পারি না, শুধু প্রাইভেট কোম্পানি। আমি মেঘনাকে বলতে পারি না তোমার বেস কোম্পানিকে শেয়ার মার্কেটে আনতে পারো, আমি তাকে কিছু ইনসেনটিভ দিতে পারি, কিন্তু ইনসেনটিভটা দিলে হয় কি, তখন অ্যাক্রস দ্য বোর্ড অন্যান্য অনেককেই একই ইনসেনটিভই দিতে হয়। আমি তো একটা পার্টিকুলারলি একটা কোম্পানির জন্য তো আমি ইনসেনটিভ ডিক্লেয়ার করতে পারি না। দেখা গেল যে ওর, আমি বললাম যে শেয়ার মার্কেটে এই কোম্পানির আনার জন্য আমি ট্যাক্সে এত % ছাড় দিলাম, কিন্তু দেখা গেল এই ট্যাক্সটা দেখা গেল 1000 কোম্পানি তখন এনজয় করে, তখন এই এক্সামশনটা গভর্নমেন্টের ট্যাক্স কালেকশনে এফেক্ট করে। এই হলো সমস্যা। থ্যাংক ইউ। শরীফ ভাই, এর সাথে একটু সাপ্লিমেন্ট কোশ্চেন করে, গভর্নমেন্টের যে সমস্ত কোম্পানিগুলো আছে এইগুলো তো আসতে বাধা কোথায়? এগুলোর সিদ্ধান্ত তো গভর্নমেন্টের হাতে। এটা গভর্নমেন্ট তো কিছু কিছু তো এনেছে, আর খুব গভর্নমেন্টের মানে প্রফিটেবল কোম্পানি কয়টাই বা আছে? আমি শেখ আবু তালেব, কাজ করছি bdnews24.com এ। দুটো প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো যে পুঁজিবাজারে এই সরকার আসার পরে একটা জিনিস যেটা হয়েছে যে কারসাজি চক্রটা নিস্তেজ হয়েছে। তারা মনে করছে যে কারসাজিটা করে এখন পার পাওয়া যাবে না, এটা একটা ভালো সাইন। কিন্তু সঙ্গে সঙ্গে বাজারটাকেও তো একটু মুভ করতে হবে। তো এখানে আমাদের যে সমস্যাটা হচ্ছে যে মনিটারি পলিসি আর এসিসি যে পলিসি, দুটো যে অ্যালাইন করার একটা উদ্যোগ ছিল, এটা এই গভর্নমেন্টে আসার পরে কেমন যেন ওটা ফাংশন করছে না। যদি মনিটারি পলিসির সঙ্গে যদি পুঁজিবাজার পলিসিটা যদি অ্যালাইন না হয়, দুই নিয়ন্ত্রক সংস্থার মধ্যে যদি কোঅর্ডিনেশন সিদ্ধান্তগুলো না হয়, তাহলে মনে হয় এই বাজারটা ভাইব করবে না। সেক্ষেত্রে সরকার এই জায়গাটার পদক্ষেপটা কি? আর আরেকটা প্রশ্ন, আমি এটা উত্তর দিয়ে নেই। আপনি যেটা বললেন মনিটারি পলিসি আর অ্যালাইন, আমার মনে হয় এটা করছে, কিন্তু কথা হচ্ছে যে সেটা রিফ্লেকশনটা হয়তো বা শেয়ার মার্কেটে সেরকম পড়ছে না। আর এই গভর্নমেন্টের আমলে এখনো কিছু আনইথিক্যাল কিছু হবে না। আমরা দেখেছি রাকিবুর রহমান গ্যাং কিভাবে যে গভর্নরকে ঝাড়ি মেরে অনেক কাজ করেছেন, এটা কি কোনো সভ্য দেশে হয়?
আপনারা শুনেছেন, এবং অনেকে আমি তখন দেখেছি অনেক রিপোর্টার তাকে হিরো মানতেন, উনি যে এই কাজটা করেছেন। পুঁজি বাজারের লোক বা এই বড় বড় কোম্পানির ইন্টারেস্টের কারণে আপনি 2-3 বছর, লাস্ট আওয়ামী লীগের 3-4 বছর আপনি ইন্টারেস্ট রেট আপনি ফ্রিজ করে রাখলেন, ফ্রোজেন করে রাখলেন, 9-6 পলিসি। এবং এই 9-6 এর কারণে বাংলাদেশ কতটা ভয়ানক ভাবে এফেক্টেড হয়েছে আপনাদের ধারণা আছে? বাংলাদেশের ইকোনমি ডিস্ট্রয় করে দিয়েছে, এবং এটা তো সবাই তখন তাদেরকে দিয়েছেন, কি জন্য হাততালি দিয়েছেন। এটা মার্কেটের উপর ছেড়ে দেন না, তোমাকে মানে সেন্ট্রাল ব্যাংকের গভর্নরের কোনো পাওয়ার ছিল না যে এটাকে চ্যালেঞ্জ করা, যে না আপনি এটা করতে পারেন না। এগুলো নিয়ে তো রিপোর্ট হয় নাই। এই যে ভয়ানক, আপনাকে আজকে যে আপনি আপনি যে এটার কারণ ওই ইয়েগুলো, আপনার পুরো সেভিংস, আপনার ইনফ্লেশন যে স্পাইক করার পিছনে তারা আছে, পুরো বাংলাদেশের ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটিকে তারা ধ্বংস করে দিয়েছে। তো এইগুলো নিয়ে আরো লেখা হওয়া উচিত, কি ভয়ানক। এবং এই যে অধ্যত্ত, যে না উনি ওইখানে যে সেন্ট্রাল ব্যাংকের গভর্নরকে ঝাড়ি মারতে পারেন, ডিএসসির চিফ, যে এটা কল্পনা করা যায়? কোন পৃথিবীতে এটা আছে যে একটা স্টক মার্কেটের চিফ যে বলতেছেন ইয়েকে, রাকুবুর তো বোধ হয় স্টক মার্কেটের চিফ ছিলেন, তারা প্রেসিডেন্ট ছিলেন, তারা যে সেন্ট্রাল ব্যাংকের গভর্নরকে ঝাড়ি মারছেন। ওনারা তো অন্য দেশের তার সাথে দেখা করারই পান না, দেখা করারই সুযোগ পান না। এটা কি ভয়াবহ সময় গেছে। আপনারা চিন্তা করতে, আপনারা ভাবতেছেন এটা এমন কি, কিন্তু এটার মধ্যে যে আপনার পকেট কাটা গেছে, সাধারণ সেভার্সের যে সেভিংসটা ডিস্ট্রয় হয়ে গেছে, তাদের ডিভ্যালুড হয়ে গেছে, আপনার কোনো ধারণাই নেই। দ্বিতীয় প্রশ্নটা করি, আমাদের 9-6 বিষয়টা আমরাই সাংবাদিকরা সবচেয়ে সোচ্চার ছিলাম, যেহেতু 9-6 সিদ্ধান্তটা ছিল না, আমি দেখিনি, অর্থনীতির জন্য ভুল সিদ্ধান্ত ছিল। দ্বিতীয় বিষয়টার সঙ্গে পোর্ট নিয়ে এই বিষয়টা এখন আলোচনা বেশি হচ্ছে, যদিও এটা একটা ধারাবাহিক প্রসেসের মধ্যে এই সরকার করেছে। আমার প্রশ্নটা হলো, পোর্টের সঙ্গে ধীরাশ্রমে একটা কন্টেইনার ম্যানেজমেন্ট হওয়ার কথা, এবং পোর্ট যদি এফিসিয়েন্সি, কন্টেইনার হ্যান্ডেল এফিসিয়েন্সি বাড়ে, তো এই কন্টেইনারগুলো রাস্তায় নেমে আসবে। এখন যদি 100টা নামে, তখন 130টা বা 150টা চলে আসবে, যেখানে রেলকে এনহ্যান্স করার কথা ছিল এই প্রজেক্টের আওতায়, সেইটা কত দূর? আমার মনে হয় যে এই পলিসিগুলো যখন নেওয়া হবে, এই যে ম্যানেজমেন্ট, টার্মিনাল ম্যানেজমেন্ট, তখন এগুলো দেখা হবে। কেননা অবশ্যই আপনি ভালো পয়েন্ট দিয়েছেন যে শুধুমাত্র পোর্ট বা পুরো পোর্টের সাথে যে সাপ্লাই চেনের যেই যতগুলো লজিস্টিক্যাল চ্যালেঞ্জ আছে, সবগুলোই তো ওরা দেখবেন। আমার মনে হয় এটা নিয়ে মানে এটাও আমাদের দৃষ্টিতে আছে, পুরো রিফর্মের দৃষ্টিতে। শফিক ভাই, আমি সাগর এনটিভি থেকে বলছিলাম। আপনি বললেন যে অর্থনীতির যে স্ট্যাবিলিটি সেটা তৈরি হবে, এর সঙ্গে তো পলিটিক্যাল স্ট্যাবিলিটিও জড়িত। তো গতকাল বিএনপির পক্ষ থেকেও বোধহয় একটি আপত্তি তোলা হয়েছিল যে চট্টগ্রামের বন্দর নিয়ে, সে বন্দর ব্যবস্থাপনা নিয়ে। তো এই বন্দর ব্যবস্থাপনা নিয়ে যখন প্রধান একটি রাজনৈতিক দলের আপত্তি থাকে, তখন আসলে সেটি নিয়ে আপনারা কিভাবে এগোবেন? এবং গতকালে সবার সাথে যে আলোচনা হয়েছে, সে আলোচনার পরে কি রাজনৈতিক যে অস্থিরতা তৈরি হয়েছিল সেটি কতটুকু কাটবে বলে আপনি মনে করছেন? না, একটা জিনিস যে আমরা তো তাদের সাথে কথা বলছি, আর আমাদের ইন্টারিম গভর্নমেন্টের বক্তব্য এখানে পরিষ্কার যে তারা একটা ব্রড একটা ম্যান্ডেট নিয়ে এসছেন। এটা সে আগেকার সময়ের যে কেয়ারটেকার গভর্নমেন্টের ম্যান্ডেটের মতো না, যে আগেকার সময় যেমন 3 মাসের জন্য যে কেয়ারটেকার গভর্নমেন্ট আসতেন, তাদের কাজগুলো ছিল হলো ইলেকশনটা করা, ইলেকশনকে কেন্দ্র করে সবগুলো কাজ করে 3 মাসে ইলেকশন করে চলে যাওয়া। কিন্তু এই যে ওনারা আসলেন, আসার এই যে ইন্টারিম গভর্নমেন্টের কাজের মধ্যে ইকোনমিক রিফর্ম, মানে রিফর্মটা একটা বড় একটা পার্ট। আপনাদের ওনার 3টা কাজ, একটা হচ্ছে সংস্কার মানে রিফর্ম, নির্বাচন, আর একটা হচ্ছে বিচার। ফার্স্টে বিচার, কোনটা ফার্স্টে, সবগুলোই হলো এই কাজের মধ্যে পড়ে। আর আমার মনে হয় যে ইলেকশন নিয়েও ধোঁয়াশার কিছু নাই। কালকে স্যার বারবার বলেছেন উনি এক কথার মানুষ, এবং উনি ইলেকশনটা
জুন 30, 2026-এর মধ্যেই দিবেন, এর বাইরে একটা দিনও ওদিকে যাবে না। এটা নিয়ে আমরা পলিটিক্যাল পার্টিদেরকে কালকে চিফ অ্যাডভাইজার বলেছেন। আর পোর্ট এগুলো বিষয়ে আমার মনে হয় যে এটা একটা আমরা যেই বাংলাদেশের যে ম্যানুফ্যাকচারিং হাব করার ইচ্ছা আছে, যেই স্বপ্নটা আমরা দেখছি, সেটার সাথে পোর্ট ম্যানেজমেন্ট খুবই দ্রুত জড়িত, এবং এটা যত দ্রুত করা যায় তত সবার জন্য মঙ্গল। আসসালামু আলাইকুম, শরীফ ভাই মাহফুজ বলছি, আজকের পত্রিকায় কাজ করি। ভাইয়া, এই সরকার আসার পরে পুঁজিবাজার এখন সবচেয়ে তলানিতে আছে আর কি। তো এটা প্রধান সমস্যা কি, এবং এটা নিয়ে আপনারা কি উদ্যোগ নিয়েছেন, কি করছেন, এটা যদি স্পেসিফিক বলেন। আমার পুরো ওপেনিং স্টেটমেন্টটা এই রিলেটেডই ছিল। হ্যাঁ, এটা আমরা যদি হাইলাইট করেছি। হ্যাঁ, আমার মনে হয় এখানে নতুন কিছু বলার আর নাই। আমি কাউসার আলম, আমি আমার দেশে কাজ করি। যেহেতু এনবিআর নিয়ে কথা বলছিলেন, এখন এনবিআর অবস্থা দেখছেন যে একদম পুরোপুরি এটা স্থবির এবং অচল অবস্থা তৈরি হয়েছে স্প্লিট নিয়ে। তো এখন সরকার, এবং ওরা বলছে যে যদি বিলুপ্ত করা না হয় অধ্যাদেশ, মানে বাতিল করা না হয়, তাহলে ওরা একদম পুরো স্ট্রাইকে চলে যাবে। তো এটা আসলে আপনি কিভাবে ম্যানেজ করছেন এবং এটা কিভাবে দেখছেন যে এটা কি করা যায়? যেহেতু এটা আপনি বলছেন যে আপনার রেভিনিউ কালেকশন খুবই বাজে অবস্থায় আছে, এবং এটা তো এখন যে আমরা অবস্থা, আপনাদের উপরই ছেড়ে দিই। দেশটা আপনার কি মনে হচ্ছে? হ্যালো, হ্যালো হ্যালো না, এটা রেভিনিউ দেখেন, আমি তো বারবার বললাম যে রেভিনিউ কালেকশনটা কতটা ইম্পর্টেন্ট। আমাদের রেভিনিউ কালেকশন, আমাদের ট্যাক্স জিডিপি রেশিও হচ্ছে 7.3। পুরো আফ্রিকার যেগুলো গরিব দেশ, আফ্রিকা তো এমনি গরিব একটা কন্টিনেন্ট, আর আফ্রিকার ওই গরিব কন্টিনেন্টের যারা গরিব দেশ, মানে সাব সাহারান কান্ট্রিগুলো, তারও ট্যাক্স রেভিনিউ জিডিপি এত কম না। তো এটা তো সবাই অবাক হয়ে যান যারা বিদেশি ইকোনমিস্ট যারা এটা দেখেন যে কেন এইটা দেশে এত কম। অনেকে বলেন যে অনেক ধরনের হাইপোথিসিস করেন, কিন্তু এটা আমাদের যেমনি হোক বাড়াতে হবে, না হলে আমরা আমাদের ডেভেলপমেন্ট নিয়ে স্পেন্ডিং পারবো না। আর এটা হচ্ছে একটা গভর্নমেন্টের দায়িত্ব। এটা এমন না যে উইং বলে দিবে যে এইভাবে হবে, এটা তো না। এটা গভর্নমেন্ট তার রিফর্মের মাধ্যমেই এই পুরো জিনিসটা দেখবে, এবং এটা খুবই একটা ভাইটাল ইম্পর্টেন্ট একটা রিফর্ম। এই রিফর্মটা করতেই হবে। এটাকে পাশ কাটিয়ে যাওয়ার মতো অবস্থায় বাংলাদেশ এখন আর নাই। আসসালামু আলাইকুম ভাই, আমি রেদওয়ানুল হক, আমি ডিবিসি টেলিভিশনে কাজ করি। ভাই, আমার প্রশ্নটা হচ্ছে যে এই সরকার আসার পরে সবার সংস্কারের পাশাপাশি একটা বিষয় জোরদার হয়েছে যে বিচার। এখন আমরা বিচার শুনলেই মনে করি যে জুলাই আগস্টে যেই হত্যাকাণ্ড হয়েছে সেই বিচার, কিন্তু ফাইন্যান্সিয়াল খাতে যে বড় বড় যে ক্রাইমগুলো হয়েছে, এবং এর মধ্যে আমরা দেখলাম যে শুধু সালমান এফ রহমান ধরেন গ্রেপ্তার হয়েছে, সেটাও পলিটিক্যাল কারণে, কিন্তু এখানে যে বিশাল লোপাট হয়েছে, এদের কিন্তু এই মাফিয়ারা কেউই এখন পর্যন্ত বিচার বা আইনের আওতায় আসে নাই। যেমন ধরেন আমি একটাই বলি যে জনতা ব্যাংকে যে কাজগুলো হয়েছে, এগুলোর আব্দুল সালাম আজাদ কিন্তু ঘুরে বেড়াচ্ছে বা আছে এখনো। বাংলাদেশ ব্যাংকের কোনো গভর্নরের বিরুদ্ধেই কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, পাশাপাশি এখন কারোই কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। আপনি তো আমাদের এই ফাইন্যান্সিয়াল সেক্টরেরই লোক, এই ফাইন্যান্সিয়াল সেক্টরে যে মানুষ এত বেশি মানে সাফারার, আসলে এদের বিচার হবে কিনা, বিচারের বিষয়ে এদেরকে আইনের আওতায় দ্রুত আনার জন্য এটা নিয়ে আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা এটা নিয়ে সোচ্চার হন, এটা নিয়ে আরো ইনডেপথ রিপোর্ট করেন কিভাবে এই ক্রাইমগুলো করা হয়েছে, মানুষের নজরে আসুক, কিভাবে তাদের সেভিংসটাকে লুটপাট করা হয়েছে। আমরা তো যে কাজটা আমরা যে বসে রয়েছি তা না। দেখেন আমাদের কাজের কারণে বাংলাদেশ এই যে প্রফেশনালস প্রতি মাসে এই যে মানি লন্ডারিং যেগুলো হয়েছে সেগুলো নিয়ে বড় মিটিং করে, এটা 2-3 ঘন্টা হয়। ওই কাজের ফসল হিসেবে দেখেন লন্ডনে বসে তাদের বাড়ি ক্রোক হয়ে গেছে, জব্দ হয়ে গেছে। আমরা তো কাজে বসে নাই, এই ইন্টারিম গভর্নমেন্ট বসে নাই। বাংলাদেশে এটা চিন্তা করা যায় মানে কতটুকু ভাবে আমরা ওইখানে যে ওদেরকে বোঝানোর পরে তাদের সাথে সিরিজ অফ মিটিং এর পরে এই কাজগুলো মানে দৃশ্যমান হচ্ছে। তো এই জিনিসগুলো প্রত্যেকটা আমি আপনাদের কাছে অনুরোধ করব এগুলো নিয়ে করেন। আমরা যখন আমি যখন ইআরএফে ছিলাম তখন অনেক শুনতাম যে এই বিএসসিসির আগের যিনি ওনার আমলে প্রচুর আইপিও আসতো, আইপিও একটা স্ক্যাম হতো। এটা নিয়ে সিরিয়াসলি বসা উচিত। তো আমি একটা কোম্পানিকে জানি
যে কোম্পানি, আমি নিজে এটা আবার আমার অ্যাজ এ প্রেস সেক্রেটারি হিসাবে এটাকে ইয়ে করেন না, আমি জানি যে তার ভ্যালুয়েশন ছিল 20 কোটি টাকা, সে সমস্ত জায়গায় টাকা পয়সা খুঁড়িয়ে সেই ভ্যালুয়েশনটা 200 কোটি টাকার উপর নিয়ে গেছেন। তো পরে ওই কোম্পানিটা 2 দিনের পরে ওইটাকে তাড়াহুড়া করে আইপিওতে এনেছে, আনার পরে ওই কোম্পানিও চলে না, ওইটার শেয়ার 10 টাকা শেয়ার বোধহয় 1 টাকা ট্রেড হয় কিনা সন্দেহ। তো এটা যারা করেছেন, এই যে ওই সময় যারা বিএসসিসির চেয়ারম্যান ছিলেন, তারা তো এটা জেনে শুনে করেছেন। তারা কি জানতেন না? এত তো মানে কি বল, ইগনোরেন্ট তো কেউ ছিলেন না, সচেতন ভাবে এই কাজগুলো, এবং এতে লুজার কে হয়েছে। এই যে আজকে শেয়ার মার্কেটের এই যে এই অবস্থা, এটার কারণ হচ্ছে এটা কুমিউলেটিভ এফেক্ট, একের পর এক হয়েছে। এবং অনেস্টলি বলি, এগুলোর সাথে কিছু কিছু ক্ষেত্রে আমি যেটা তখন শুনেছি, আমি এগেন এই কথাটা বলছি অ্যাজ এ জার্নালিস্ট, নট এজ এ প্রেস সেক্রেটারি, আমরা ওই সময় দেখেছি কিছু কিছু জার্নালিস্টও এই সমস্ত কোম্পানির নামে ফুলার ফুপায় লিখতেন। কিন্তু আপনি যদি তখন যেতেন, যে কোম্পানির আইপিও আসছে, সেই কোম্পানি জাস্ট একটা ফিজিক্যাল ভিজিট দিলে বুঝতেন যে এটা আসলে 200 কোটি টাকার কোম্পানি কিনা, বা এটার আপনি ব্যালেন্স শিটটাকে ইচ্ছা করে এটা বাড়ানো হচ্ছে কিনা। তো আমাদের সবারই ফেল উঠছিল সেই সময় জার্নালিস্ট হিসেবে। বাট এখন আপনারা করেন, তখন কি ম্যানিপুলেশনটা হচ্ছে। এখন তো কেউ আপনার জার্নালিজমে তো কেউ বাধা দিচ্ছে না, তখন অনেক বাধা দিত। এই এমডি এগেনস্টে কথা বলা যাবে না, ওর এগেনস্টে কথা বলা যাবে না। তো আপনারা তখন ধরে ধরে এই আলাপগুলো তো করা যায়, এখন প্রত্যেকটারই করেন, করলে আমার মনে হয় যে এটা জনসমুখে এটা বেশি আসবে, তখন দেখবেন একটা আরো কাজ হচ্ছে। ভাই আমার প্রশ্নটা ছিল যে আমরা তো রিপোর্ট করবোই, জনসম্মুখে আসবেই, যেগুলো জনসম্মুখে আছে আপনারা জানেন। যেমন ধরেন আপনি বললেন যে বিদেশে ব্যবস্থা নেওয়া হয়েছে, তো এটা তো ভালো দিক যে অর্থ পাচার নিয়ে ভালো কাজ হচ্ছে এবং বিদেশিরা ব্যবস্থা নিচ্ছে, আমাদের দেশের প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। সেই অনুযায়ী কাজ হচ্ছে, কিন্তু কথা হচ্ছে কাজটা আরো এক্সপেডাইট হওয়া উচিত। হ্যাঁ, তো সেই জন্য আমরা চাই যে আপনারা আরো ভালো ভালো রিপোর্ট করেন, তাতে সুনির্দিষ্ট কনক্রিট এভিডেন্স আপনারা দেখান। ওদের কাছে অনেক সময় একটা জার্নালিস্টের কারণে বড় স্ক্যাম গুলো জানা যায়। ছিল যেহেতু ক্যাপিটাল মার্কেটিং এর সাথে সরকারের স্থিতিশীলতা জড়িত, আমি পলিটিক্যাল কোশ্চেন করতে চাই, যদি আপনি নেন, সেটা হলো ম্যান্ডেট নিয়ে বিভিন্ন সময় কথা উঠতেছে যে সরকারের ম্যান্ডেট নেই, সরকার এত কাজ করবে কি করে, চট্টগ্রাম বন্দরে এসে। তো আপনি ছাড়া আপনাদের উপদেষ্টা পরিষদে আমি খুব কমই দেখেছি খুব আত্মবিশ্বাসের সাথে বলে যে আমাদের সরকার বাংলাদেশের যে কোনো সরকারের চেয়ে পাওয়ারফুল ম্যান্ডেট দিয়ে